কাকরাইল মোড়ে দাঁড়িয়ে প্রায় ৮ বছর আগে শুনছিলাম এই গল্পটা। বড় পর্দায় আমাদের নাম, আমাদের ছবি। বিষয়টা হইতেছে গাইস দেখো এটা আমরা। বন্ধু দিবস উপলক্ষে এটাকে সেলিব্রেট করার জন্যই আমরা আসলে ছবিটাকে মুক্তি দিচ্ছি। এই গল্পে তো বন্ধুত্ব আছে, বন্ধুত্বের পাগলামি আছে, যেটা কিনা আমি ফিল করি। এবং ফাইনালি শুটিং করতে গিয়ে তো দারুণ অভিজ্ঞতা। ভাই আমাকে বলছে তুমি ভাবো না, ভাই আমি ভেবেছি আমি করবো। আমার যে জায়গাটুকু ছিল ওইখানে দর্শক কানেক্ট করতে পেরেছে, ওদের ভালো লেগেছে। উড়াল সিনেমাটা শুধু টাকা দিয়ে নির্মাণ হয়নি, মানে সত্যি কথা বলতে ওদের রেমুনারেশন এখনো দেওয়া হয়নি। টাকা যার যায় তার চাপটা একটু বেশি। এরা যদি নতুন মুখ না হইতো তাহলে আমি কি প্রোডিউসার হিসেবে বাজারে খুব বেশি কাউন্টেড হইতাম। আমার মাথায় শুরু থেকেই ছিল যে কুমকুম চরিত্রে যিনি অভিনয় করছে তাকে যেন কুমকুম নামেই লাগে। সবথেকে স্মরণীয় কি লেটার পেয়েছিলেন লেখার ক্ষেত্রে? আমি ওভাবে নাম বলবো না কারোর, কিন্তু আসলে কিন্তু কুমকুমের সাথে রঞ্জুর সম্পর্ক অনেক আগের। শুধুমাত্র অনেক টাকা ঢেলেই যে ভালো ছবি হয় এটা আমি বিশ্বাস করতে চাই না। 100 কোটি টাকার সিনেমাও আমরা দেখেছি 10 মিনিট দেখা যায় না। আমাদের গল্পের জন্য যে বাজেট দরকার ছিল আমরা সেই বাজেট এক্সিড করেছি, কারণ আমরা কোয়ালিটির দিক থেকে ছাড় দিতে চাইনি। দর্শক, নিউজ 24 এর বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে আছেন এক ঝাঁক নতুন মুখ, সম্প্রতি যাদের সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে, চলছে সগৌরবে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা উড়ালের টিমকে। সঙ্গেই আমরা পরিচিতি পর্বটা সেরে নিতে চাই। আমার ডান পাশে রয়েছেন সিনেমাটির প্রযোজক এবং জনপ্রিয় অভিনেতা শরীফ সিরাজ ভাই। হ্যালো। আমার এপাশে আরেকজন রয়েছেন নতুন নির্মাতা, বলছে নতুন মুখের আরেকটা অংশ, উড়ালের নির্মাতা জুবাইদুর রহমান। হ্যালো। আমার এপাশে রয়েছেন উড়াল সিনেমায় যা গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছেন সোহেল তৌফিক। হ্যালো। আরেকজন রয়েছেন যার নামটাই আসলে অনেকটা কবিতার মতো, নামটাও সুন্দর এবং তার হাসিটা আরও বেশি সুন্দর। আমাদের সঙ্গে রয়েছেন কাব্যকথা। কেমন আছেন সবাই? নিউজ 24 আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। শুরুতেই আমি একটু আমাদের প্রডিউসারের এই এইড থেকে শুরু করতে চাই। আসলে শরীফ ভাই, আমরা আপনার অভিনয় দেখেছি দীর্ঘদিন, অভিনেতা থেকে প্রডিউসার, আবার এক ঝাঁক নতুন মুখ নিয়ে কাজ, সব মিলে যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে। মানে আমি এই কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে কথা বলছি বিভিন্ন জায়গায়, তো আমার এখন মনে হয় কি এরা যদি নতুন মুখ না হইতো তাহলে আমি কি প্রডিউসার হিসেবে বাজারে খুব বেশি কাউন্টেড হইতাম। মানে হচ্ছে ধরা যাক যে মেগা স্টার মানে ছোট স্টার, মানে কোট অ্যান্ড কোট যাদের গায়ে স্টার তকমা আছে, তাদের কোন একটা প্রজেক্ট হচ্ছে, কোন একটা স্টার ডিরেক্টর বানাচ্ছে, তো ওখানে কি আমাকে কেউ প্রপোজ করতো প্রডিউসার হিসেবে? তো যাই হোক, আসলে অভিনেতা হবার কারণে মানুষ ভাবে না যে আসলে ওনাকে প্রডিউসিং এর মধ্যে যুক্ত করি, কারণ উনি তো একটা কাজ করছেন। কিন্তু যখন কিনা কাজটা হয় নিজের স্বপ্নের অংশ, তখন সেখানে যে কোনো ভূমিকাতেই আমি ওখানে থাকতে চেয়েছি। আসলে উড়াল হচ্ছে আমাদের সেই ধরনের একটা কালেকটিভ স্বপ্ন, যার আমরা একসঙ্গে অনেকগুলো মানুষ একসাথে দেখেছি এবং একসাথে গায়ে গতরে খেটে একটা সিনেমা বানিয়েছি। তো সেইখানে আমার একটা ভূমিকা পালন করেছি আমি, সেই ভূমিকার নাম হচ্ছে প্রডিউসার। প্রযোজক হিসেবে সবসময় তো নিজে চাইবেন নিজের প্রোডাক্টটা সবসময় ভালো হোক, ভালো একজনের হাতে পড়ুক এবং সিনেমাটা যেন দর্শকরা সেভাবেই গ্রহণ করে। পরিচালক হিসেবে নিয়েছেন একজন নতুনকে, আসলে এই নতুনকে বেছে নেওয়ার কারণ কি? পাশে বসে আছে আসলে। না না না, নতুন পরিচালক আসলে আমাকে প্রডিউসার হিসেবে বেছে নিয়েছে। এটা হচ্ছে মানে রিয়েল মানে ফ্যাক্ট হচ্ছে এটা, যে আমি তো ডিরেকশন দিতে চাই, একটা সিনেমা বানাতে চাই, তো এখন আমার তো একটা প্রডিউসার লাগবে। এখন প্রডিউসার হিসেবে আপনাকে ছাড়া তো আমি কাউকে নির্ভর করতে পারছি না। সো প্লিজ আপনি হচ্ছে প্রডিউসারের দায়িত্বটা পালন করেন। ইন দ্যাট সেন্স এটা হচ্ছে ওদের পক্ষ থেকে একটা কল ছিল, মানে বিশেষ করে নির্মাতার পক্ষ থেকে একটা কল ছিল। আর যেহেতু নির্মাতা সহ আমরা যারা টিম, সেখানে অনেক আগে থেকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থেকে একটা স্বপ্ন দেখেছি কালেকটিভলি, সেহেতু সেখানে ওই স্বপ্নটা কিভাবে সার্থক হয়ে ওঠে সেইভাবেই চেষ্টা ছিল আসলে সবগুলো কম্পোনেন্টকে যুক্ত করে একটা দায়িত্ব পালন করার। তো সেখানে নতুন নিয়েছি বা কী করেছি, আসলে একটা সুন্দর প্রজেক্টই তো বানাতে গিয়েছি। আর যেহেতু আমরা এটার সাথে যুক্ত, সেহেতু সেটা অভিনব হবে, নতুন হবে এবং নতুনদের দিয়ে করাতে হবে। এই একটু যদি নির্মাতা জুবাইদুর ভাই আপনার কাছে একটু জানতে চাই, প্রথম কাজ বড় পর্দায় অলরেডি রিলিজ পেয়ে গিয়েছে, দর্শকরা খুব দারুণভাবে নিচ্ছে চলচ্চিত্রটি দেখলাম, এই অভিজ্ঞতা একটু জানতে চাই প্রথমে, সঙ্গে উড়াল এবং এক ঝাঁক নতুন মুখ সবাই।
থ্যাংক ইউ। উড়াল আমরা যাত্রা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 2.5 বছর বা তারও বেশি সময় আগে। তো সেটার ফলাফল স্বরূপ গতকাল 1 আগস্ট আলোর মুখ দেখলো ফাইনালি। এবং এই যে এখানে যারা বসে আছে এবং যারা বসে নেই, আমাদের পেছনে যারা কারিগর, সকলের প্রচেষ্টার ফলাফল স্বরূপ কালকে আমরা দেখতে পেলাম। এবং দর্শকও দারুণভাবে নিচ্ছে। এখন পর্যন্ত যারা দেখছেন তারা খুব উচ্ছ্বসিত প্রশংসা করছেন। এটাই আমাদের পাওয়া বলে আমাদের কাছে মনে হয়েছে। এটা প্র্যাকটিক্যালি বললে এই ছবিটার আমাদের মুখ দেখে আমরা যারা এখানে বসে আছি, এখানে যে খুব মুখগুলো দেখেই যে হুমড়ি খেয়ে পড়বে এটা ভাববার কোনো কারণ নেই। প্র্যাকটিক্যালি সেটা আমরা জানি আগে থেকেই। কিন্তু আমাদের ওইটাই চিন্তা ছিল বা বিশ্বাস ছিল যে কয়জন মানুষ দেখবে সেই ছবিটাকে ভালোভাবে গ্রহণ করবে এবং এই ছবিটাকে খারাপ বলবার খুব সুযোগ নেই। হ্যাঁ, হয়তো যেটা আছে যে গঠনমূলক সমালোচনা করতে পারে, সেটা আমরা চাইও ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দারুণ একটা ফিলিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর এই ছবিটা বিশেষ দিনেই মুক্তি পেয়েছে। আপনি জানেন নিশ্চয়ই যে এটা আমরা 2023 সালের অগাস্টের 1 তারিখে আমরা শুটিং শুরু করেছিলাম। সেই অর্থে 1 তারিখ যেহেতু আবার অগাস্টের 1 তারিখে মুক্তি পেল, রিলিজ হলো, তো সেই জায়গা থেকে এটার অ্যানিভার্সারি, সেটার জন্মদিন, একই সঙ্গে বন্ধু দিবস উপলক্ষে এটাকে সেলিব্রেট করবার জন্যই আমরা আসলে ছবিটাকে মুক্তি দিচ্ছি। সেটা একটা বিশেষ দিন ছিল। পরিচালকের 1 তারিখে জন্মদিন ছিল, সেটাও একটা বিশেষ দিন ছিল। সব কিছু মিলে এটা একটা আইরনি। আমি তো কালকে দেখলাম যে 1 আগস্ট মোটামুটি অনেক বিখ্যাত লোকেরই জন্মদিন। হ্যাঁ, ভাবলাম যে বিখ্যাত লোকদের সাথেই মনে হয় ঢুকে গেলাম, কারণ সেলিম ভাই আসছিলেন সিনেমা দেখতে, ওনারও জন্মদিন ছিল। তো আমি তো জানতাম না। সেলিম ভাই যখন চলে গেছেন তখন আমাকে একজন বলছে যে সেলিম ভাইয়েরও জন্মদিন। আমি ওনাকে বলছিলাম যে আজকে আমাদের ডিরেক্টরের জন্মদিন। বিখ্যাত লোকদের আসলে 1 আগস্ট। তো আমার মনে হচ্ছে সেলিম ভাইকে একটা ট্রিটও দেওয়া হলো এক অর্থে। সেলিমের প্রশংসা করছিলেন দারুণভাবে। আমি যখন সেলিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই বলছিলেন আসলে আমাদের গল্প এইভাবে আসলে বিশেষ করে বন্ধুত্ব যে জায়গাটা, প্রথম চলচ্চিত্র বন্ধুত্বের গল্প তুলে নিয়ে এসেছেন। 90 দশকের একটা কথা বলা হচ্ছে যে হারিয়ে যাওয়া যে সোনালী অতীত, আমরা যেটা বলি যে ভিসিআর এর যুগ বলি, যাত্রাপালা বলি, বা আরো অন্যান্য যে বিষয়গুলো আছে যেটা রেসিং বলি, যে বন্ধুত্বের এই পাগলামিটা যে বলে, সবই এক মোড়কে তুলে নিয়ে এসেছেন। যে এই ধরনের গল্প পছন্দ করার ক্ষেত্রে আসলে বিশেষ কোনো কারণ ছিল কিনা প্রথম চলচ্চিত্রে? আচ্ছা, এই গল্প বাছাইয়ের বিষয়টা হলো যে সম্রাট ভাই, সম্রাট প্রামাণিক, যিনি কিনা এই সিনেমার গল্পকার, চিত্রনাট্যকার, ওনার সঙ্গে আমি কাকরাইল মোড়ে দাঁড়িয়ে প্রায় 8 বছর আগে শুনছিলাম এই গল্পটা। 8 বছর আগের গল্প? 8 বছর আগে। তো উনি কোনো কারণে ওই সময় ভেবেছে এটা এরকম কিছু একটা হতে পারে। তখন তো আমি সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কবে সিনেমা বানাবো না বানাবো এগুলো কোনো মাথায় ছিল না। তখন ভালো লাগা তৈরি হয়েছে। এরপরে যখন আমি একটা সার্টেন টাইম পার করার পর, নির্মাণের সঙ্গে যুক্ত থাকার পর, আমি মনে হলো যে আমার নিজে শুরু করা উচিত। সেই জায়গা থেকে আমার মনে হলো যে তাহলে আচ্ছা, আমাকে কে প্রডিউস করবে, কে প্রফেশনাল কোনো প্ল্যাটফর্ম প্রডিউস করবে, তাহলে আমরা একটু নিজেরা কম খরচে নির্মাণ করা যায় এরকম কিছু গল্প বাছাই করা যেতে পারে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে মনে হলো যে সম্রাট ভাই তো আমাকে এরকম একটা গল্প শোনাইছিল, আচ্ছা একটা ভিজুয়াল মাথায় ছিল আমার। তো আমি ওনাকে একদিন ফোন দিলাম যে কোথায় আপনি? তো বললো যে বাসার দিকে, আয় এদিকে চা খাই। মূলত আসলে চায়ের দোকানে বসে আমি আবার বললাম যে ওই গল্পটা শোনাইছিলেন, তাহলে আরেকবার শোনান। তো ওই যে গল্পটা উনি শোনালেন, আর উনি তো এত দারুণভাবে গল্প বলেন, তো আমি পুরোটা দেখতে পাচ্ছিলাম ওই ইন এ শর্ট 10 মিনিটে যে গল্পটা শুনছিলাম। তো সেই জায়গা থেকে আমার কাছে যখন গল্পটা শুনলাম তখন মনে হলো আচ্ছা, এই গল্পে তো বন্ধুত্ব আছে, বন্ধুত্বের পাগলামি আছে, যেটা কিনা আমি ফিল করি। কারণ এখানে স্পয়লার হয়ে যাবে, কারণ একটা সময় গিয়ে বন্ধুত্বটা কি করে বিনষ্ট হয়ে যায় সেটাও দেখেছি। আমি যেহেতু বন্ধু হারিয়েছি আমার এই ছোট্ট জীবনে, তো সেই বেদনার জায়গাটাও আমার এক ধরনের, বা সেই জায়গাটাও আমার এক ধরনের টাচ করেছে। তো এখানে দেখলাম যে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, বিচারহীনতা, একই সঙ্গে একটা দারুণ গল্পের বুনন আছে। তাহলে আমার কাছে মনে হলো তাহলে নয় কেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটা যেহেতু গল্পটাই এমন যে ইয়থ সেন্ট্রিক, এই গল্পের বয়সটাই হচ্ছে এই 20-20 আশেপাশে, তাহলে তো সেই জায়গাটাকে, জিনিসটাকে ওইভাবেই ইয়থ মোডেই নির্মাণ করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ইয়থ, আমি নিজে ইয়াং, এবং এরকম ইয়াং কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে এই ছবিটা ভালোভাবে নির্মাণ করতে পারবো বলে আমার বিশ্বাস তৈরি হয়েছিল। একই সঙ্গে আমার শিক্ষক সম 2 বড় ভাই সম্রাট প্রামাণিক এবং শরীফ সিরাজ এটার সঙ্গে যুক্ত হলেন,
এবং যার ফলশ্রুতিতেই ফাইনালি আজকে সিনেমাটা দেখা যাচ্ছে। নিজেও নতুন নির্মাতা, নতুন প্রডিউসারের সঙ্গে কাজ করেছেন, সঙ্গে নতুন আর্টিস্ট বা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, তাদের সঙ্গে আসলে জার্নিটা কেমন ছিল, সব কিছু মিলিয়ে শুটিং সেটে আসলে তাদেরকে কীভাবে হ্যান্ডেল করলেন? যেহেতু নতুন, আমরা জানি তারা মঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, আসলে একটু যদি ওই গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, মানে আমি যখন কাজে নামি বা কোনো কাজে যুক্ত হই, তখন আমার মনে হয়নি যে আমি নতুন নাকি পুরাতন। ব্যাকএন্ডে হয়তো একটা মাথায় ছিল যে আমরা নতুন শুরু করছি। প্রডিউসার নতুন, রাইটার তার জায়গা থেকে নতুন, উনি ফিল্মে প্রথম লিখেছেন, ওনার বিশদ একটা ওনার পরিচয় আছে, সেটা তো আলাদা ব্যাপার। প্রডিউসারের অন্য অনেক রকমের গুণাবলী আছে, সেটাও একটা দারুণ ব্যাপার। কিন্তু উনি প্রযোজক হিসেবে তখন ওই যে উনি বলছিলেনই, তাই শরীফ ভাই, যে ওনাকে যখন আমরা অফার করলাম যে আমরা এরকম একটা গল্প বাছাই করেছি, তাহলে আপনি যুক্ত হতে পারেন চাইলে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন। তখন উনি বললেন যে এটা গল্পটা কি বা এই চরিত্রগুলো কেমন ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে গল্পটা শোনার পর উনি কনভিন্সড। তাহলে আমরা ভাবছিলাম যে কার কাছে যাব, টাকা কে দিবে? তখন প্রসঙ্গ আসলো, তাহলে তো আমাদের আসলে টাকা তো শুরুতে কেউ দিতে চাইবে না। আমি প্র্যাকটিক্যালি এটা জানি এই অর্থে যে আমি একটা সময় কন্টেন্ট সুপারভাইজ করেছি। আমি অনেক বড় বড় নির্মাতাদের অফিসে এনে আমি শুরুতে বলেছি, ভাই আপনার একটা পোর্টফোলিও দেন দেখি। তো এই ধরনের প্রশ্নগুলো আমার ক্ষেত্রে করবে, এটা আমি খুব আগে থেকেই জানি। আমি কোনো একটা প্ল্যাটফর্মে কোনো একটা প্রফেশনাল প্রডিউসারের কাছে গেলে আমাকে বলবে তুমি কি বানাইছো। তো সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমার তো কিছু বানাতে হবে, নাহলে আমি দেখাবো কি। কারণ আমি তো একটা সময় সার্টেন টাইমের পরে আমি সিদ্ধান্তই নিয়েছি যে আমি আসলে সিনেমায় বানাবো, তাহলে তো আমার পেছন ফিরে তাকানোর সুযোগ নেই, তাহলে আমাকে কিছু না কিছু বানাতে হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো তাহলে একটা কিছু বানাই। এরপরে যখন লক হলো গল্প, তখন আমরা বললাম যে চলেন সাহস করে একটা বড় সিনেমায় বানাই। মানে এখন জটিলতাটা হচ্ছে কোথায়, আমরা কেন আগে বড় সিনেমা বানাতে আসলাম। এখন আমি একটা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম বেশ কিছুদিন। আমার ইন্ডাস্ট্রির ভাই বন্ধু যারা নির্মাতা, তারা সকলেই আমি খুব খেয়াল করে দেখেছি যে শুরুতে বিজ্ঞাপন বানাচ্ছে, টিভি ফিকশন বানাচ্ছে, ডকুমেন্টারি বানাচ্ছে, মিউজিক ভিডিও বানাচ্ছে, কিন্তু যারাই যেটাই বানাক না কেন ফাইনালি দেখি যে আসলে ডেস্টিনেশন সিনেমা বানায়। তখন আমার কাছে মনে হলো তাহলে এদিক ওদিক সময় নষ্ট করে লাভ কি, আমি আগে সিনেমাটাই বানাই। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আসলে সিনেমাটা নির্মাণ করতে আসা এবং ফাইনালি ওনাদেরকে পেলাম। আপনার যে প্রশ্ন আসি যে নতুনদেরকে নিয়ে, আমরা যখন কাজ শুরু করেছি তখন আর মাথায় ছিল না যে আমরা নতুন নাকি পুরাতন। কারণ আমি হয়তো ডিরেক্টর হিসেবে নতুন, কিন্তু দুনিয়াতে তো নতুন না, নির্মাণের দুনিয়াতে নতুন না। তো সেই জায়গা থেকে একটা কনফিডেন্স তো আছেই, আর নিজের তো একটা টেস্ট আছে যে আমরা আসলে কতখানি পুল আপ করতে পারবো, কতখানি পারবো না। তো সেই জায়গা থেকে আমার নিজের মধ্যেও এক ধরনের শঙ্কা ছিল যে পারছি কি পারছি না। এরপরে যখন গল্প এবং চরিত্রগুলো দাঁড়াচ্ছিল, তখন হচ্ছে আমরা কাস্টিং করার ক্ষেত্রে বারবার যেটা বলার চেষ্টা করছিলাম, আমার দিক থেকে আমি লক ছিলাম, ওনাদেরকে একটু কনভিন্স করতে একটু কষ্ট হয়েছে আমার যে আমি আসলে নতুন কাস্ট নিয়েই সিনেমাটা বানাতে চাই। এবং যখন আমি রাইটারের সঙ্গে বসে, আচ্ছা রাইটার, এটার একটা প্রসঙ্গ কমে বলি, রাইটার নিজে হাতে কিছুই লেখেননি, পুরোটা আমি প্রম্পটার হিসেবে রাইটার বলছেন আপনি লিখছেন এরকম কিছু? আসলেও তাই, মোবাইল করে পাঠিয়ে দিছে না কিছু না। আমি আসলে আফতাবনগর এই চায়ের দোকানে বসে খাতা কলম নিয়ে যাই প্রত্যেক সন্ধ্যায়, উনি বলেন আর আমি লিখি, এটা প্রসেস ছিল। ওনাকে অ্যাসিস্ট করেছি মূলত। আসলে আমি আসলে এটা সৃষ্টি আসলে বলা যায় যে আসলে চায়ের দোকানেই সৃষ্টি। মানে যেটা হয়েছে যে সম্রাট ভাই বলেন উনি লিখবে না, কারণ লিখবে না এই অর্থে যে উনি লিখে পাঠাবেন, কখন পাঠাবেন না পাঠাবেন তার চেয়েও বড় কথা হলো, যেহেতু সম্রাট ভাইয়ের সঙ্গে আমি ওনার ডিরেকশনে অভিনয় করেছি, ওনার সঙ্গে কাজ করেছি, সেই জায়গা থেকে তো ওনার একটা গুরু শিষ্য ব্যাপারও শুরু থেকেই ছিল, সেটাও একটা বিষয়। আর আমার কাছে মনে হয়েছে যে আমি শুরু থেকে বিশ্বাস করি নির্মাণ প্রক্রিয়ার সবচেয়ে, সিনেমার ক্ষেত্রে সবচেয়ে ইন্টেলেকচুয়াল পার্ট হচ্ছে রাইটিং। আমি যেহেতু রাইটার না, তখন আমার কাছে মনে হয়েছে যে রাইটিং পর্যায়ের সঙ্গে আমাকে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে হবে। তো সেই জায়গা থেকেই আসলে মূলত লেখনীতে যুক্ত হওয়া। তো ওটার সঙ্গে যখন উনি বলছে, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করছি, আমি অনেক প্রশ্ন করেছি, তখন উনি আবার নতুন করে ভেবেছে, তারপর আবার লেখা হয়েছে, এরকম একটা জায়গা থেকে। তো যখন প্রডিউসারের সঙ্গে যুক্ত হলাম, তখন উনি এক ধরনের আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল যে তুই নতুন ভাবতেছিস,
তাহলে তো নতুনদের নিয়ে তো বিক্রি করা খুব মুশকিল হয়ে যাবে। তখন উনি বলতেছে যে আমি করি, আমার বন্ধু যারা একটু মোটামুটি সেলিব্রিটি আছে তারা করুক এই চরিত্রগুলো, মেইন কাস্টগুলো। তো আমি শুনলাম এবং কিছুক্ষণ গলদ করলাম এবং তারপর পাত্তা দিলাম। কারণ আমার গল্প এবং চরিত্র ওটা ডিমান্ড করে, ডিমান্ড করবে। এটা আমার পয়েন্ট অফ ভিউটা এরকম জায়গা থেকে, নির্মাতার পয়েন্ট অফ ভিউ থেকে, যে রঞ্জু নামে যে স্ক্রিপ্টে যে নামে চরিত্র লেখা হলো, দর্শক যেন ভিজুয়ালি স্ক্রিনে তাকে রঞ্জু নামেই দেখে, কোনো বিশেষ নামে না দেখে। যখন রঞ্জু চরিত্রে শরীফ সিরাজ অ্যাক্টিং করেছে, কিন্তু মুশকিলটা হলো শরীফ সিরাজ পরিচিত হওয়ার কারণে এটা তো শরীফ সিরাজ, রঞ্জু না, যেটা গতকালকে শো শেষে আমরা দেখছিলাম যে এটা তো রঞ্জু। আমার মাথায় শুরু থেকেই ছিল যে কুমকুম চরিত্রে যিনি অভিনয় করছে তাকে যেন কুমকুম নামেই লাগে, মতি নামে যিনি করছেন যেন মতি, যে মহাজন নামে যিনি চরিত্রে অভিনয় করছেন যেন মহাজন। আমার কাছে ব্যক্তির নাম আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, কখনোই না, কারণ ওই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটাই আমরা রাখতে চেয়েছি শুরু থেকেই। তো ওই জায়গা থেকে উনি পরবর্তীতে কনভিন্স হয়েছেন এবং উনি বললেন যে চল তাহলে শুরু করি। ওনার অনেক চাপ গেছে, সেটা আমি জানি। টাকা যার যায় তার চাপটা একটু বেশি। শেয়ার বলতে এই শরীফ ভাই কোনো সময় মনে হয়েছে কিনা আমি কিসের মধ্যে টাকা ঢালছি, যে এটা ডায়লগ আছে আমি কি তার মধ্যে টাকা এরকম মনে হয়েছে না, কিনা? না, এরকম না। আমরা আসলে এর আগে ছোট একটা ফিল্ম বানাইছিলাম একসাথে। আমার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল যে হি ক্যান পুল অফ, সো আই হ্যাড দ্যাট ট্রাস্ট অন হিম। এবং হচ্ছে যে ভিশন, ও যখন কিনা স্ক্রিপ্ট ডেভেলপ করছে, সামটাইমস গল্প তো আমরা যখন কিনা স্ক্রিপ্ট ধরেন 7-8টা যখন কিনা হয়ে গেছে, ভার্সন হয়ে গেছে শুটিংয়ের আগে, সেই ডেভেলপমেন্ট স্ক্রিপ্ট শেয়ারিং হয়েছে, আমরা ভেবেওছি। কিন্তু হ্যাঁ, ওইটা সত্যি যে আমি হচ্ছে একটু ইউএসপিটা একটুখানি এদিক সেদিক করে আর একটা ভালো গল্প আমি অভিনয় করতে চাইবো না। এই যে আপনাকে পাত্তা দেয়নি সে ডিরেক্টলি বলে, দ্যাট ইজ দ্য মানে কনফিডেন্ট লেভেল, যে হচ্ছে ভাই আমি দেখি না আপনাকে আমি ক্যারেক্টার আমি কল্পনা করতে পারি না, দেখি না, আমি এটার সাথে যুক্ত, তো আমার দেখার জন্য ক্যারেক্টার অডিশন নিয়ে বানাইতে হবে। এমন না যে ওরা আমাদের আগে পরিচিত ছিল না, পরিচিত ছিল, বাট দে হ্যাড আ প্রসেস। থ্রু দ্য প্রসেস অডিশন হয়েছে সবার, এবং তারা হচ্ছে গ্রুমিং এর মাধ্যমেই গেছে। তো ওরাও দেখতে পাইছে যে আমরা খুব কাছের পরিচিত ভাই ব্রাদার অ্যাঙ্গেল কাস্টিং দিচ্ছি না, ভাই আসো, লাইনে আসো। হ্যাঁ, এটা ওরা শিখছে। আমার ভালো লাগছে যে ওরা প্রথম সিনেমাতে একটা প্রফেশনালিজম ফরম্যাটের মধ্যে দিয়ে যেতে পারছে, অন্তত অ্যাক্টর হিসেবে। যেহেতু প্রোডিউসার হিসেবে আছেন, কোনো সময় মনে হয়েছে আরে আমি তো এটাতে ইনভেস্ট করতেছি কিন্তু আমিই থাকতে পারতেছি না, আমি থাকতে পারলে খুব ভালো হতো, বা চেয়েছিলেন কিনা নিজের মধ্যে? এটার মধ্যে তো আমি হচ্ছে ইনভেস্ট করার আগেই চাইছি, পরে কখনো ঠিক হয় না যে কে ইনভেস্ট করবে, কোথা থেকে টাকা আসবে, গল্প শুনি। তার মানে এখানে বলতে পারি যে জুবাইদ ভাই ভাবছে বা মনে মনে ভাবছে যে শরীফ ভাই তো অনেকদিন ধরে অ্যাক্টিং করলো, ব্যাংক ব্যালেন্স মোটামুটি ভালোই করছে, তার কাছে তাহলে প্রোডিউসারের অফারটা দেওয়াই যায়। একেবারে এরকম না, কারণ হচ্ছে আমরা একদম শুরু থেকে শুরু করছি যে আসলে কয় টাকা লাগবে, কোথা থেকে আসতে পারে, হু উইল বি দেয়ার। আমরা একটা গোছানো একটা প্রসেস ঘোষণা দেওয়ার আগে চক আউট করে ফেলছি। মানে প্রি প্রোডাকশনটা আমাদের খুব ভালো হয়েছে অনেস্টলি। উড়ালে তো রঞ্জু এবং কুমকুম যে নাম দুইটা শুনছিলাম, তাদের তো দুর্দান্ত একটা কেমিস্ট্রিও দেখেছি, যেমন ভালো খারাপ বা দুইটাই দেখেছি আসলে। তাদের অভিনয় আসলে আপনাদের কেমন লেগেছে? আল্লাহ, এটা তো মানে হচ্ছে আমি দর্শক হিসেবে বলতে পারি, কালকে আমি ছবিটা দেখছি দর্শক হিসেবে, বড় পর্দায় আমাদের নাম, আমাদের ছবি, হ্যাঁ, মানে হচ্ছে বিষয়টা হইতেছে গাইস দেখো এটা আমরা। আই জাস্ট ফেল দিস। হ্যাঁ, যখন কিনা জাতীয় পতাকা উঠলো, সবাই দাঁড়াইলো এবং হচ্ছে আমাদের সিনেমার হচ্ছে ইসের ফার্স্ট এটা আসলো আমাদের সার্টিফিকেশন বোর্ডে, প্রশান্তি একটা, ইয়েস, মানে আমার কথা হচ্ছে যে আমাদের ছবি দেখছো আমরা বানাইছি এটা। হ্যাঁ, তাহলে একটু আমরা এবার যদি একটু রঞ্জুর কাছে যেতে চাই, যদিও ওনার ক্যারেক্টারের নাম রঞ্জু কিন্তু হচ্ছে আসলে তার নাম হচ্ছে সোহেল তৌফিক। বড় পর্দায় প্রথম কাজ, এক ঝাঁক উদীয়মান বলবো বা এনার্জেটিক বা খুব ট্যালেন্টেড একটা কাস্টিংয়ের সাথে কাজ করেছেন, আসলে গ্রুপ ছিল আসলে জুনিয়র সিনিয়র সবাই মিলে। প্রথম চলচ্চিত্র কেমন, একটু যদি যাত্রাটা নিয়ে জানতে চাই। আমি শুরুতেই ধন্যবাদ জানাই News24 এন্টারটেইনমেন্টকে, আপনাকেও সাথে আমাদের উড়াল টিমকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমার জন্য একটা অনেক অনেক বড় পাওয়া এটা, যে আমি একটা বড় পর্দার একটা সিনেমাতে কাজ করেছি এবং সেই সুযোগটা দিয়েছেন ওনারা আমাকে।
তো জুবাইর ভাই একদিন আমাকে নক দিয়ে বললেন যে আমরা একটা কাজ করছি, তো, আসো একদিন কথা বলি। তো ওনার সাথে কথা বলতে গেলাম, একটা চায়ের দোকানে বসলাম, উনি গল্পটা আমাকে শোনালেন। গল্পটা শুনে আমার কাছে মনে হলো যে এত সুন্দর একটা গল্প, এই গল্পে যদি আমি কাজ না করতে পারি আমার নিজের খারাপ লাগবে। কারণ গল্প শুনে আমি ভিজুয়ালি সব কিছু দেখতে পাচ্ছিলাম, এবং ভাই এত কনফিডেন্টলি বলছিল, আমার ওনাকেও খুব কনফিডেন্ট লাগছিল যে যেহেতু উনি কনফিডেন্টলি বলতে পারছে এবং আমাকে বোঝাতে পারছে দৃশ্যগুলো, ওনার প্রতি আমার একটা ট্রাস্ট চলে আসে এবং আমি সাথে সাথে বলি হ্যাঁ ভাই আমি করবো। ভাই আমাকে বলছিল তুমি ভাবো না, ভাই আমি ভেবেছি আমি করবো। তারপর থেকে আমরা গল্প নিয়ে গ্রুমিং হয়েছে আমাদের অনেক, আমরা ডেমো শ্যুট করেছি, ডেমো শ্যুট করে এসে তারপর আবার ফাইনাল শ্যুটে গিয়েছি। তো ওভারঅল চরিত্রটা নিয়ে আমি ভাইকে বারবার বলছিলাম যে চরিত্রটা কেমন কেমন হতে পারে। ভাইয়ের সাথে আমার প্রচুর আলাপ হয়েছে গল্প নিয়ে, চরিত্র নিয়ে। ভাই ফাইনালি যে কথাটা আমাকে বলেছে যে দেখো, যে আমি প্রত্যেকটা চরিত্র কাস্ট করেছি গল্পের মতো করে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে এই টেন্ডেন্সি মাথা থেকে বের করো। এবং ওইটা আমি খুব ভালো করে নিয়েছিলাম। আর আমিও যেহেতু গ্রামে বড় হয়েছি, গল্পের চরিত্রগুলো অনেকটাই মফস্বল গ্রামের মধ্যেকার, আমি ফিল করতে পারছিলাম চরিত্রগুলোকে। এবং আমি কখনো চেষ্টা করিনি অভিনয় করার, আমি ব্যক্তিগতভাবে আমি জাস্ট ওই গল্পের মধ্যে নিজেকে যাপন করেছি। ডিরেক্টর সেটা কিভাবে যেন সুন্দর করে ক্যামেরায় ফুটিয়ে তুলেছেন আমি জানি না, সেটা ডিরেক্টরের কৃতিত্ব। তো এই গল্পের সাথে কাজ করে আমার নিজের ভালো লেগেছে। বিশেষ করে আপনার অভিনয়টা বা আপনার যে ক্যারেক্টারটা আপনি প্লে করেছেন আসলে সিনেমাতে, রিভিল করব না, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বা আপনার যে বিশেষ জায়গায় থেমে যাওয়া, সেখান থেকেও একটা অন্যরকম একটা ফিল পেয়েছে দর্শক। তো এটা নিয়ে আসলে কি বলবেন? আমি তো গল্পের একটা অংশ, সেই অংশে আর দর্শক তো শুধু আমার মধ্যে থাকবে না, পুরো গল্পের মধ্যে বিরাজ করে। আর আমার যে জায়গাটুকু ছিল ওইখানে দর্শক কানেক্ট করতে পেরেছে, ওদের ভালো লেগেছে, এটা আমার ভালো লাগছে যে আমি একটা চরিত্রে কাজ করেছি, সেই চরিত্রটা দর্শক এনজয় করছে, ব্যাপারটা আমার জন্য ভালো, অ্যাজ এ অভিনেতা হিসেবে আমার ভালো লাগছে। গল্পটা কি আসলে ভাষাগত দিক থেকে দেখেছি, ওখানকার টোন একদম রংপুরেই শ্যুট করা হয়েছে যতটুকু জানি। ভাষাগত দিক থেকে কোনো সময় অসুবিধা হচ্ছিল কিনা, কিংবা হচ্ছে একটু জার্নিটা যদি জানতে চাই সব কিছু মিলিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা। অভিনেতা বিভিন্ন জায়গার আছে, আমার বাড়ি কুড়িগ্রামে, তাছাড়া আমার যে দুই বন্ধু ছিল ওদের একজনের বাড়ি হচ্ছে ঢাকায়, আরেকজনের বাড়ি চাঁদপুর। তো ওদের জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো কুড়িগ্রামে আমার বাড়ি হওয়ার কারণে, আমার মাতৃভাষা যদিও রংপুরের ভাষাটা না, তারপর আমি ছোট থেকে এই ভাষাটা শুনে শুনে অভ্যস্ত, যে কারণে আমার জন্য একটু সহজ ছিল ভাষাটা মানে ডেলিভার করা। মতির মতো বন্ধু রঞ্জুর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল, বা এই ধরনের বন্ধু মানুষের জীবনে কতটুকু গুরুত্ব বহন করে? দেখেন, আমরা যখন প্রতিনিয়ত আমাদের লাইফ লিড করি, যখন আমার মনে হয় যে আমার পাশে একজন বন্ধু আছে, আমার বুকে সাহস বেড়ে যায়। হঠাৎ করেই যদি আমি এখন অসুস্থ হয়ে যাই, কথার কথা আমার মনে হবে যে আমি কোন বন্ধুকে আগে ফোন দেবো, আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে। আমার এইরকম কোনো বন্ধু যদি না থাকে, আমি কিন্তু একা ফিল করবো, মনে হবে আমার দুনিয়ায় কেউ নেই, হেল্পলেস। তো এই ধরনের বন্ধু না থাকাটা জীবনের একটা অপূর্ণতা। সবার জীবনে বন্ধু থাকে, আর বিশ্বাস করা যায় যে বন্ধুকে, তার জন্য দুনিয়া সব কিছু করা যায়। মতির তেমন একজন বন্ধু। এই যে কুমকুমকে নিয়ে চলে গেলেন, বন্ধুদেরকে না জানিয়ে আসলে সবাই খুঁজে বেড়াচ্ছে আপনাকে, আসলে এটা কি আপনি ঠিক করেছেন কিনা? ঠিক গল্পে একভাবে এসেছে, অন্য একটা পার্সপেক্টিভ থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসলে কিন্তু কুমকুমের সাথে রঞ্জুর সম্পর্ক অনেক আগের। কুমকুমের বাচ্চু কুমকুমের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছিল সেটা সবাই দেখছিল, কিন্তু রঞ্জুর সাথে যা হচ্ছিল সেটা কেউ দেখছিল না। সেই জায়গা থেকে রঞ্জু যাকে ভালোবেসেছে তাকে সে পেতে চাইবে, সেই সার্কামস্টেন্সে সে সবাইকে বলতে পারছিল না, পালিয়ে যাওয়াটা স্বাভাবিক। কুমকুমের কাছে ওরফে যদি কাব্যকথার কাছে একটু জানতে চাই, ওখানেও বলেছে যে বয়সটা একেবারে 18-রও নিচে রঞ্জু কাব্যকে নিয়ে চলে গেছে আসলে, বা কুমকুমকে নিয়ে চলে গেছে। সেও দেখলাম পরবর্তীতে তার সংসারটাও গুছিয়ে নিয়েছে। আসলে একটু জার্নিটা জানতে চাইবো। বেশ কয়েকটা ফেসে আপনাকে দেখতে পেয়েছি, যেমন দুরন্তপনা, সিরিয়াসনেস, আবার একটা বিরহ, বা প্রেমিকা হিসেবেও ওখানে দেখেছি আপনাকে। একটু জার্নিটা যদি জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, প্রথমেই তো গলা দিয়ে আসলে আওয়াজ কোনোভাবেই
বের হচ্ছে না আজকে। এটা কি গতকালকে শোয়ে বেশি চিল্লাচিল্লি করার কারণে বা এনজয় করার কারণে এটা হয়েছে, এটার একটা প্রভাব প্রভাব পড়েছে কিনা? আসলে কথা না বলতে পারলে যে কেমন লাগে, কারণ আমি অনেক প্রচুর কথা বলি, এটা আমার নামের সাথে আছে। আজকে ব্যাপারটা উল্টো হয়ে গেল। কিন্তু আমরা সিনেমাতে দেখেছি আপনাকে কিন্তু নির্মাতা খুব বেশি একটা কথা বলতে দেয়নি। হ্যাঁ, আমার নামের সঙ্গে কথা থাকার কারণেই কি উনি এটা করেছেন কিনা কি মনে হচ্ছে? সেটা তো না মানে অভিব্যক্তির তো একটা কথা, না, অভিব্যক্তি এক্সপ্রেশন সেটাতে আমরা দর্শকদের ছিল তারা অনেকটা কানেক্টেড এবং তারা বুঝতে পেরেছে ফিল এভরিথিং সবকিছু না বলেও যে অনেক কিছু বলা যায় সেই জায়গাটা যদি একটু জানতে চাই আসলে। জার্নির ব্যাপারটা আমার তো শুরু হয় নাচ দিয়ে, তারপর থিয়েটার করি ছোটবেলায়, এরপর এখন কি অনেক বড়বেলা? না এখনো ছোটবেলায় আছি, কিন্তু একদম ছোটবেলা বলতে তখন আমার বয়স প্রায় 5-6 এমন ব্যাপার। এরপর ঢাকা আসার পরেও নাচটাই শিখেছি, আর তারপর তো উড়ালে আসা। যেহেতু গল্পের চরিত্রের সাথে যতটুকু আমাকে কথা বলার সুযোগ করে দেওয়া গেছে ততটুকু বলেছি। আরও যদি কিছু জায়গায় বলতে পারতাম হয়তো ভালো লাগতো, যেহেতু কথা তো আমি খুব বেশি বলি, বাস্তবে যারা চেনে ওটা জানে। আর কিন্তু যতভাবে এক্সপ্রেশনের মাধ্যমে যতটুকু বোঝাতে পেরেছি চেষ্টা করেছি বোঝানোর। আর কুমকুমের সাথে আসলে আমার কানেকশনটা যেখানে যেখানে আমি পেরেছি কানেকশনটা রাখার, ওভাবে ফোটানোর চেষ্টা করেছি স্ক্রিনে। জার্নির পুরো ব্যাপারটার একটা যেটা আমার জন্য স্পেশাল একটা ব্যাপার ছিল। কুমকুমকে করার সময় আমি তো আরও ছোট ছিলাম তখন, অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছিল। ওর যেহেতু ভাইয়া অনেক কিছু আগে এক্সপিরিয়েন্স করে ফেলেছে, ওর জন্য হয়তো অনেক কিছু নতুন ছিল না, কিন্তু আমার জন্য অনেক ছোট ছোট জিনিস, সেটা গ্রামে দৌড়ে বেড়ানো হোক বা অনেকের সাথে ইন্টারাকশন হোক, এই সব কিছু মানে আমার জন্য একদমই প্রথমবার। এবং সিনেমার পরেও এখনও যা কিছু হচ্ছে সব কিছুই নতুন আমার আমাদের জন্য। জন্য নতুন না আসলে তাই। শের ভাই যদি একটু জানতে চাই, অনেক সময় আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা শুনি বাজেট নিয়ে প্রবলেম, বাজেটের জন্য মেকাররা ভালো মেকিং করতে পারেন না, ভালো গল্প নাকি তারা নিয়ে আসতে পারেন না। কিন্তু উড়াল দেখলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি বাজেটের সিনেমা, কিন্তু গুড মেকিং সঙ্গে বিজিএম বলি এক্সট্রা যেগুলো আছে আসলে ভালো নির্মাণ। এক কথায় কম বাজেটের ভিতরেও যে এত ভালো নির্মাণ করা যায় সেটা উড়াল দেখালো। আসলে বাজেট কেমন ছিল আর কি কি প্রতিবন্ধকতা আসলে পার করতে হয়েছে যদি একটু জানতে চাই। প্রথমত হচ্ছে আগে একটু ক্লিয়ার করে নেই মানুষের যে পারসেপশন বাজেট নিয়ে, মানে কম বাজেট হোয়াট ডাজ ইট মিন? কম বাজেটের ছবি আপনি ধরেন হচ্ছে একটা জিনিস কিনবেন, একটা টেবিল বানাবেন, ওকে, আসবাবপত্র তো অনেক থাকে মানুষের, আপনি একটা টেলিভিশন কিনবেন এবং আপনার টেস্ট হচ্ছে যে আপনার বাজেটের মধ্যে যে টেলিভিশনটা কেনা সম্ভব আমি এইটাই কিনবো, এর বাইরে আমি যাব না, কারণ আমার হচ্ছে পারপাস সার্ভ করতে হবে। আপনার টেস্ট কিন্তু আপনার বাজেটকে অনেক সময় ম্যানিপুলেট করে। আপনি আপনার টেস্টকে ম্যানিপুলেট করতে পারেন যদি আপনি সচেতনভাবে আপনার পকেট সম্পর্কে জানেন, যে আমি আসলে ওই যে বলেন ইংরেজিতে কি যেন একটা কথা আছে, কাট ইউর কোট উইথ ইউর ক্লোথস। হ্যাঁ, তো আমরা আসলে আমাদের বিষয় সম্পর্কে জানতাম, আমাদের গল্পের জন্য যে বাজেট দরকার ছিল আমরা সেই বাজেট এক্সিড করেছি, কারণ আমরা কোয়ালিটির দিক থেকে ছাড় দিতে চাইনি। ধরেন আমাদের গল্পে বাচ্চুর যে গ্যারেজ ওটা তো আমরা বানিয়েছি রিয়েলিস্টিক করার জন্য, অ্যাপ্রোচ করার জন্য, ওদের গল্পের যে সোশ্যাল স্ট্যাটাস এবং ওদের যে ক্যারেক্টারগুলোর যে সোশ্যাল স্ট্যাটাস সেগুলো আমরা মেনটেন করেছি যেন রিয়েলিস্টিক লাগে। আমি হচ্ছে ধরেন একটা ছেলে স্কুল ড্রপ আউট, একটা দোকানে কর্মচারী হিসেবে কাজ করে, ওর স্বপ্নের ওর বিলাসিতার যে রেঞ্জ সেটা আমরা জানি, আমরা ওইভাবেই গবেষণা করেছি, একটা ক্যারেক্টারের জন্য অ্যারেঞ্জ করেছি, আর্ট ডিরেক্টর তাই করেছে। আপনার গল্পের জন্য দরকার হচ্ছে যা, আপনি তা অ্যারেঞ্জ করার জন্য যা যা বাজেটীয় প্রয়োজন সেগুলো আমরা ফুলফিল করেছি। আমাদের এখনো বকেয়া আছে, যেহেতু আমরা জানি কিভাবে এটা ম্যানেজ করতে হচ্ছে। এই হ্যাসেলটা হচ্ছে
মানি গ্যাদারিং করা। মানুষ ধরেন, আমি এই সিনেমা করতে গিয়ে আমি ওই বলি যে উড়াল হচ্ছে একটা কুটির শিল্প ধারণার ফিল্ম। তো আমরা তো রাস্তায় বসে বসে একটা সিনেমা বানিয়ে ফেলছি, অফিস নাই কোনো, চায়ের দোকান থেকে চায়ের দোকান থেকে গল্প, চায়ের দোকানে বসে বসে এডিটিং, এবং হচ্ছে চায়ের দোকানে বসে এটা মার্কেটিং প্ল্যান, কাস্টিং সবকিছু চায়ের দোকানে। ঠিক আছে, আমরা নিকেতন 3 নম্বর গেটে ফরিদের দোকানের সামনে বসে বানায় ফেলছি সিনেমাটা। তো আমরা বলছি যে বাজেট তখন যে মানি গ্যাদারিং করাটা একটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? আমরা এই সিনেমাটা আমরা বলি এটার ইকোনমিক্সের নাম হচ্ছে কিচেন ফিল্ম থিওরি। আপনার কিচেনের মুষ্টি চাল বাঁচায় বাঁচায় আপনি একটা ফিল্ম বানাতে পারেন। আমাদের এই প্রসেসে আমরা উড়ালের অর্থায়নের চিন্তা করেছি। মানে আমি অ্যাড করতে চাই এই বিষয়ে যে উড়াল সিনেমাটা শুধু টাকা দিয়ে নির্মাণ হয়নি, মানে এর সঙ্গে যারা যুক্ত স্টেক হোল্ডার, কাস্ট অ্যান্ড ক্রু অ্যান্ড এভরিথিং, এখানে মানে সত্যি কথা বলতে ওদের রেমুনারেশন এখনো দেওয়া হয়নি। যাবো সম্পর্কে আমরা শুনলো মাত্র, আল্লাহ এখানে ছিল রেমুনারেশনের ব্যাপার। অনেকটা এরকম কিনা। তো যাই হোক, তো নির্মাতা রেমুনেশন মানে টাকা পেয়েছে কিনা, না, নির্মাণও তো আবার কো-প্রোডিউসার, মানে এই জন্য বিপদে আছে সবাই যে তো যেটা হয়েছে যে মানে এটাকে, এই ছবিটাকে শুধুমাত্র টাকা দিয়ে নির্মাণ বললে ভুল হবে। টাকার অঙ্কে মাপাটা কঠিন, কারণ এখানে আমরা প্রি প্রোডাকশন থেকে শুরু করে রাইটার, শুটিং ফেজে যারা ছিলেন, পোস্ট প্রোডাকশনে যারা ছিলেন, তারা কি এক অকারণে ভালোবেসে এই সিনেমাটার সঙ্গে যুক্ত হয়েছেন এবং ঝগড়া করছি প্রত্যেকের সাথে নানান কারণে। এবং আমার এমন কোনো আর্টিস্ট, কাস্ট অ্যান্ড ক্রু, এমন কোনো সেক্টর নাই যাদের সাথে আমার ঝগড়া হয়নি। মানে ওনার সাথে এখনো হয়, প্রত্যেকদিনই হচ্ছে, নানান কারণেই হচ্ছে। এই যে কিছুক্ষণ আগেই দেখলেন যে আশা নিয়েও তো হচ্ছে। টম এন্ড জেরি একটা সম্পর্ক থেকেই থাকে সবজন। এখন যেটা হয়েছে, তারপরেও কি এক অকারণে সবাই ছবিটাকে এত ভালোবেসে ফেললেন এবং মনে করলেন এই ছবিটার সঙ্গে তাকে যুক্ত হতে হবে এবং ফাইনালি শেষ করতে হবে। তারা প্রত্যেকেই, প্রত্যেক ডিপার্টমেন্টের লোকজনই এখনও আমাদের কাছে টাকা পান। সেটা নিশ্চয়ই পাবেন, ওইটুকু ইনশিওর করতে পারি, কিন্তু কবে পাবেন জানি না। তো সিনেমা বানাতে টাকা লাগে, এর কোনো বিকল্প নাই। কিন্তু শুধুমাত্র টাকা দিয়েই কোনো শিল্প নির্মাণ হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই না। কারণ আপনি এই ছবিতে ধরেন, আমাকে কেউ যদি, শরীফ ভাই যদি কথার কথা বলতো যে তুই, তোকে যা দিলাম 10 কোটি টাকা বানা নিজের মতো, আমি নিতাম না। বিশ্বাস করেন, অনেস্টলি বলছি, আমি নিতাম না। কারণ মেদযুক্ত কোনো জিনিস আমি বানাতে চাই না। যার জন্য যতটুকু দরকার, শরীরে অধিক খাদ্য কিন্তু আপনাকে চর্বি তৈরি করে, এবং চর্বি তৈরি করার পর এরকম একটা থলথলা ভুঁড়ি হওয়ার পর আপনি নিশ্চয়ই ওই লোকটাকে বলতে পারেন এটা একটা স্বাস্থ্যবান লোক। যতটুকু প্রয়োজন, যে খাতে যতটুকু প্রয়োজন, এবং টেস্ট যদি ঠিকঠাক থাকে, তারপর আমার কাছে মনে হয়েছে যে যতটুকু প্রয়োজন, টাকা দরকার আছে, ওইটুকু ইনভেস্ট করাটা জরুরি। শুধুমাত্র অনেক টাকা ঢেলেই যে ভালো ছবি হয়, এটা আমি বিশ্বাস করতে চাই না। কারণ দুনিয়াতে অনেক শত কোটি টাকার সিনেমাও আমরা দেখেছি 10 মিনিট দেখা যায় না। কাজেই টাকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকাই একমাত্র মানদণ্ড নয়। আমার কাছে এটা মনে হয়েছে বাজেট বিষয়ক আর কি। কেমন বাজেট ছিল এটাতে? আমাদের অনেক বাজেট ছিল। আমরা প্রথমে ভেবেছি যে যদি 2 কোটি টাকা পেতাম তাহলে আমরা যে কবিরপুরে শুটিং করতাম সেট বানিয়ে, কিন্তু পরে দেখলাম যে না, এতগুলো টাকা সম্ভব আপনি তো না। প্রোডিউসার, আপনি তো দিতেই পারতেন 2 কোটি টাকা। না, আমি দিতে পারতাম, কিন্তু আমাকে তো ম্যানেজ করে দিতে হবে। প্রোডিউসার মানে কিন্তু হচ্ছে ইনভেস্টর না। এখন তো ইন্ডাস্ট্রিতে ইনভেস্টরের সংখ্যা বেশি, ইনভেস্টরের সংখ্যা বেশি। আমরা চাচ্ছি যেন মানুষের পারসেপশনটা চেঞ্জ হয়, যে প্রোডিউসার আসলে একটা স্কিলের ব্যাপার, এবং সে টাকা ম্যানেজ করবে, এটা প্রজেক্টটাকে সে হ্যান্ডেল করবে। তো সেই হিসেবে আসলে আমরা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানাতে চেয়েছি, এবং সবাইকে হচ্ছে বলেছি আমাদের বাস্তবতা বলেই আমরা হচ্ছে একটা মিনিমাম বাজেট রেখেছিলাম, এবং মিনিমাম বাজেট দিয়ে আমরা শুটিং করেছি। এবং পোস্ট প্রোডাকশন শেষে এখন যে আমাদের চলছে, প্রমোশনাল কাজ চলছে, এখনো শেষ হয় নাই, আমাদের ক্লাস হয় নাই, কিন্তু আমরা 40 ক্রস করে ফেলেছি। 40 লাখ ক্রস করে ফেলেছি। না, কি জন্য আমি সচরাচর বাজেটের সংখ্যাটা আমি জানতে চাই না। কেন জানতে চাইলাম, ধরেন আমাদের দেশে তো অনেক কথা হয়, বাজেট নিয়ে আমরা ভালো সিনেমা করতে পারি না। এখন তো 4-5 কোটি টাকা নিচে কেউ দেখতেই পারে না সিনেমা যে হবে। সেক্ষেত্রে উড়াল এত ভালো একটা মানের সিনেমা বা ভালো নির্মাণের সিনেমা, সেক্ষেত্রে অনুদানও তো ভালো টাকা, 70-80 লাখ না 90 লাখ টাকাও অনুদান আসে। সেখানেও আমরা খুব নামে মাত্রই সিনেমা দেখি, যে মুক্তি পাচ্ছে কোথায় সেটাও আমরা জানি না অনেক সময়।
তো সেই জায়গা থেকে জানতে চাওয়া যে এত অল্প 40-50 লাখ টাকা দিয়েও যে এত ভালো একটা সিনেমা নির্মাণ করা যায়, সেটাও একটা উদাহরণ হয়ে থাকবে উড়াল। না, উদাহরণের সাথে নোট আছে, যেমন ধরেন 50-40, এই যে আমি যে কথা সংখ্যাটা বললাম এটার সাথে ইনক্লুড কি হবে, তখন সেগুলো বেড়ে যাবে। যেমন ধরেন ওদের রেমুনারেশন স্ট্যান্ডার্ড, আমার ডিরেক্টরের স্ট্যান্ডার্ড রেমুনারেশন, আমার হচ্ছে চিত্রনাট্যকারের, এবং হচ্ছে যারা আছে। সবকিছু মিলিয়ে একটা এইটা কিন্তু তখন এইটা কিন্তু এক্সিট করে ওদের যদি মিনিমাম রেমুনারেশনের কথা ভাবি, ভাই মাপ চাই, তোরা হচ্ছে জীবনের রিস্ক নিয়ে সিনেমাটা শুটিং করছিস, মানে সত্যি সত্যি ক্ষমা চাওয়া উচিত ভাই। মানে যে সিনেমার মধ্যে যে ক্যারেক্টার ওরা পোর্ট্রে করছে, ও যেমন মহাজনের ছোট মহাজন ক্যারেক্টার করছে, ছোট মহাজনের যে জীবনের বাস্তবতা ছিল থাকার, শুটিং শেষ করে গিয়েও তার থেকে বাজে জায়গা থাকতো। ওকে, তো সিনেমা তো ভালো ছিল, কিন্তু আসলে আমি ব্যর্থ হয়েছি পার্সোনালি, কারণ আমি বুঝতে, ওই শিক্ষা, আমার লার্নিং সেশন চলছিল তখন, তো লার্নিং সেশন শেষ, এখন ওদের সাথে কথা বলতে পারছি, আপনার সাথে কথা বলতে পারছি, মানুষ হাসিটা দেখে, পিছনে ওই যে আইয়ুব বাচ্চুর গানের মতো কেউ দেখে না। জুবাইদ ভাই, অনেকেই বলছে যে মালায়ালাম ফিল পাওয়া যাচ্ছে বা ওই ঘরানার, কারণ আমরা এগুলো দেখে অভ্যস্ত বা এই জনরাটা দেখে অভ্যস্ত। আমরা সিনেমা দেখি, অনেক সময় কাউকেই চিনি না মালায়ালাম ইন্ডাস্ট্রি বা বাইরের ইন্ডাস্ট্রির, কিন্তু গল্প আমরা দেখি এবং গল্পটা হৃদয়ে গেঁথে যায়, এবং সিনেমাটা শেষ করার পর একটা শান্তি নিঃশ্বাসে, না দারুণ একটা সিনেমা হয়েছে, দারুণ অভিনয় করেছে, কিন্তু নাম জানি না। উড়ালটাও আসলে ওই ধাঁচের, অনেকেই বলছে যে মালায়ালাম ফিল্ম স্টাইলেই এটা, বা ওই ধরনের গল্প স্টোরি বলা হচ্ছে, বা ওই ধরনের গ্রামের বা মফস্বলের গল্প, কি বলবেন আসলে? আচ্ছা, মালায়ালাম উদাহরণটা দিয়ে এটা কি পজিটিভ বললো নাকি পজিটিভলি? কপির কথা বলে নাই, বলতে চাচ্ছি ওদের যে একটা ধাঁচ আছে আলাদা, যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কল্পনা করা হয় তাহলে আমাদের নেচার থাকবে, ভালো অভিনয় থাকবে, ভালো কালার গ্রেডিং থাকবে, তারপর হচ্ছে ভালো, হ্যাঁ মানে সেটটা সুন্দর হবে, সব কিছু মিলে একদম নেচার, মনে হবে যে আমার ঘরের পাশে, মানে পাশের বাড়ির একটা স্টোরি দেখছি, গল্প বেস সব কথা। না, নিশ্চয়ই, মানে এটা উদাহরণ দেওয়াটা খারাপ কিছু নয়, এবং যেই কমপ্লিমেন্টটা করছে এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিতে হবে আমাদেরকে। এখন বিষয়টা হচ্ছে যে মালায়ালামের সাথে উদাহরণটা দিয়ে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টাকে, যে মালায়ালাম ফিল্মগুলো দেখতে আসলেই ন্যাচারাল লাগে এবং সুন্দর লাগে দেখতে, এবং কাউকে চিনি না কিন্তু দারুণ পারফরমেন্স এবং গল্প প্রধান একটা, শেষে আমরা দারুণ একটা গল্পর আভাস নিয়ে এই মানে হল থেকে বের হই। এখন জিনিসটা হচ্ছে যে উড়ালের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের দেশে রুরাল বা যে ল্যান্ডস্কেপ কিংবা মফস্বলের যে বিউটি, সেইগুলোকে এর আগে ঠিকঠাক ইউটিলাইজ করা হয়নি। যার কারণেই উড়াল দেখার পর হয়তো ওইরকম একটি ফিলে দর্শক চলে যাচ্ছে, যারে এটা তো মালায়ালামের মতো লাগছে। কারণ আমাদের গ্রাম কতটা ডাইনামিক, এটা মানে আমিও গ্রামে বড় হয়েছি, তখন তো আসলে এভাবে ভিজুয়ালি চিন্তা করিনি, কিন্তু এখন বুঝতে পারি, আপনি ঢাকা থেকে বের হন, আপনার গ্রাম বাংলা যে কত ডাইনামিক, সেটা ভিজুয়ালি, সেটা সংস্কৃতির দিক থেকে, সেটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে, তো ওই জায়গাটার ওই পাওয়ারফুল ব্যাপারটাকে এর আগে ঠিক ক্যাপচার করা যায়নি আমাদের এখানে। ওই কারণেই হয়তো কোনো না কোনোভাবে মালায়ালামের পজিটিভ দিকগুলোর সঙ্গে আমার উড়ালের সঙ্গে মেলানো হচ্ছে, এটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি। তো আপনাকে কোনো না কোনোভাবে, আমাদের টাকার খামতি ছিল কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো খামতি ছিল না। এবার যদি একটু সুলভাইয়ের কাছে জানতে চাই, আসলে কিছু সিনস দেখছিলাম আসলে সাইকেলের ভিতরে বা বন্ধুদের নিয়ে কাদা মাখা বা একটা চিঠি বা টাকার জন্য যেটাই হোক না কেন, পরবর্তীতে দেখা গেছে সেটা তো কোনো চিঠি বা কুমকুমের কাছ থেকে পাওয়া কোনো গিফট, বা সাইকেলের যে হ্যান্ডেলটা আমরা ইউজ করি, হ্যান্ডেলটাকে যে ওইভাবে ইউজ করা যায় সেটাও একটা মাধ্যম। আসলে ব্যক্তি জীবনে এগুলো কি কতবার করেছেন আসলে? প্রচুর। এইগুলো তো বলিস না। আর আমার নিজের একটা সাইকেল ছিল, ওই দিন বলছিলাম যে আমার একটা সাইকেল ছিল, একটা উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি আমার বড় ভাইয়ের কাছ থেকে, বড় ভাইয়ের বাড়ি ছাড়ার পর। সেই সাইকেলে কোনো ব্রেক নেই, আছে শুধু একটা ফ্রেম। সেই সাইকেলটা নিয়ে আমি রেগুলার স্কুলে যাইতাম। তো আমার ওই স্কুলের যে বন্ধুরা ছিল সবারই মোটামুটি দু একটা করে সাইকেল ছিল। তো আমার বাড়ির পাশে একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি রেগুলার যাইতাম স্কুলে, ওর সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল। তো স্কুলে থাকতে যা হয়, নতুন নতুন একটা বয়েজ স্কুলে পড়তাম, পাশেই গার্লস স্কুল ছিল, রেগুলার ওই স্কুলের পাশ দিয়ে যাওয়া, সাইকেল নিয়ে ঘুরতে যাওয়া ছিল, এসব আর কি। এরকম প্রেমের অফার এসেছিল কিনা? না, ওই সময় আসলে আমি এসব মানে ওই বন্ধুদের সাথে ফাজলামো করছি, ওই পর্যন্তই ছিল। প্রেম করতে হবে করা যায় আমি ভয় পেতাম ওই সময়। পছন্দের কেউ ছিল? পছন্দের ছিল আরো অনেক পরে, ওই সময় ছিল না।
মানে ওই সময় বলতে গেলে ওই প্রেম পত্র টাইপ কিছু ছিল না, তবে আমাদের বন্ধুদের মধ্যে অনেক গোপন গোপন জিনিস যেগুলো বলা যাবে না ওগুলো আমরা রাখতাম হ্যান্ডেলের ভিতরে। এখন কেমন প্রেমের অফার পাওয়া হয়? না, এখন আমি কোনো প্রেমের অফার পাচ্ছি না, খুব খারাপ লাগতেছে। কাদের পিছনে টাকা ভাঙতেছে? তাহলে বলা যাচ্ছে যে আগামী 5-6টা ছবি সাইনিং করে দেন, কোনো রেমুনেশনের দরকার নেই, যেহেতু প্রেমটা মুক্তি। ওইভাবেই ওইভাবেই কুমকুমের কাছে কুমকুম তো চরিত্র ওই মুখে হয়ে গেছে আসলে কাব্যকথা। শুটিং সেটে শুনছিলাম নাকি আপনাকে পরিমণি ভেবে অনেকে ছবি তুলতে আসছিল, আসলে সেই ভক্তদের সে আবদারও মিটিয়েছেন অনেক, সেই গল্পটা যদি একটু জানতে চাই। না, ওরা তো আসলে মানে চেনে যাদেরকে, মানে ওরা যেহেতু ক্যামেরা দেখছে বা ওই সেট আপটা দেখছে, তো ওরা যেহেতু ওই পরিমণি নামটা সবার মুখে মুখে আছে, তো আমাদেরকে দেখলেই তখন আমাকে যখন দেখছিল যে আচ্ছা মেবি আমি, তো পরে আমি যারাই এসছে আমি ক্লিয়ার করে দিয়েছি যে না আমি কাব্যকথা বা এমন। আর মানে যখন প্রথম একজন এসে আমার সাথে ছবি তোলে, মানে ওই ফিলিংসটা এবং অটোগ্রাফ চাইছিল, তা আমি মাকে জিজ্ঞেস করছি, পাশে ভাইয়াদের জিজ্ঞেস করছি কী লিখবো আমি, কারণ আমার তো ওই অভিজ্ঞতা কখনোই ছিল না আগে। তো ওই ব্যাপারগুলো খুবই ব্লেসিংসের মতো লেগেছে, তখন অন্যরকম একটা অনুভূতি ছিল। পর্দায় আপনার যে ক্যারেক্টার দেখেছি, বাস্তব জীবনে আসলে কেমন আপনি? সেটা তো আসলে যারা সাথে ছিল ওরা বেটার বলতে পারবে, কিন্তু আমি হ্যাঁ ওই দুরন্ত প্রকৃতির বা ওই ব্যাপারগুলো বাস্তবেও আমি খুব একটা শান্তশিষ্ট এমন না। আর কিছু ক্ষেত্রে হয়তো আমি আমার মা বাবার সাথে কথা না বলে কোনো ডিসিশন নেব, এটা একদমই কোনোভাবেই হবে না এমন একটা ব্যাপার। আর আমি হ্যাঁ এমন না যে আমি সব কিছু অনেক ভেবেচিন্তে করি, এখনও হয়তো ওই বয়সটাতে যাইনি যে অনেক ভেবেচিন্তে ডিসিশন নেব, কিন্তু খুব ইম্পালসিভলিও আমি এখনও হয়তো এমন কোনো ডিসিশন নিইনি যেটা আমার চরিত্র কোথাও না কোথাও করেছে। আর কিন্তু এটাও ঠিক যে এখন গিয়ে বুঝতে পারছি যে অনেক কিছু যখন একসাথে হয় বা যখন কিছু ব্যাপার ফিলিংসের ক্ষেত্রে চলে যায়, তখন ওই ভেবে চিনতে নেব ওই প্রমিসটা আসলে রাখাটা হয়তো সবসময় থাকে না। হয়তো এমন কিছু হয়ে যায় যেটা পরে গিয়ে মাথায় আসে যে আসলে কি করার দরকার ছিল কিনা। এখন যত বড় হচ্ছে হয়তো এই ব্যাপারটা একটু একটু আসছে। তাহলে বলা যায় যে কুমকুম যে ভুলটা করেছে কাব্যকথা এই ভুলটা করবে না, আশা করছি। নিজের প্রতি যেমন নির্মাতা যেভাবে কনফিডেন্টলি বা প্রডিউসার যেভাবে কনফিডেন্টলি কথা বললো, তো এখানে তো ওই কনফিডেন্সটা পেলাম না। ও হচ্ছে এত ওই কুমকুমকে দেখে কাব্যকথা ভয় পাইছে না, ওর যে পরিস্থিতি হয়েছে আমার জন্য এই পরিস্থিতি না হয়। এটা মানে একটা সিনেমার মধ্যে কিছু তো শিক্ষা পাবে মানুষ, দর্শক হিসেবে সেই শিক্ষা পেয়ে গেছে। তাহলে বলাই যাচ্ছে যে কাব্যকথা লাইফে আসলে কুমকুমের মতো কেউ নাই। রঞ্জু আছে কিনা কাব্যকথার কোন লাইফে, আমি যদি সহজ করে দিই? এখনো মানে রঞ্জু থাকার মতো বয়সে এখনো যায়নি। যথেষ্ট আমার ফ্রেন্ড সার্কেল কালকে দেখেছে এবং ওরা বলছিল সবাই তোমার বন্ধু, অনেক বন্ধু বান্ধব আছে থ্যাঙ্কফুলি, কিন্তু ওরকম বিশেষ কেউ হবে ওই ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, যেটা চিঠির কথা হচ্ছিল, আমার প্রথম ওই লাভ লেটার যেটা বলি আমরা, প্রথম আমি পাই ক্লাস 1-এ থাকতে, যেটা হয়তো এখানে খুবই জেনারেশন আপডেট। কি বলবো আর এখন তো লেটারের ব্যাপারটা একদমই কি লেখা ছিল সেই ক্লাস 1-এ সেটাতে? একদম ওই পেন্সিল, আমি না এই ব্যাপারটা আমি রেখে দিই, এগুলো রেখে দিই আমার মা। হ্যাঁ, এটা তো মানে বাসায় তো এসব মানে একটা ডিসকাশনের মতো ছিল, ফ্যামিলি ডিসকাশনের টপিক ছিল যে হ্যাঁ ওকে আজকে এটা বলেছে, যেহেতু ঘরের একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আর আমরা কোথাও ফ্যামিলি প্রোগ্রামে গেলে ওখানেও এগুলো একটা আলোচনার বিষয় ছিল। তখন ছোটবেলায় আমিও এনজয় করতাম, এখন গিয়ে একটু এখন আর বাসায় জানান নাই তো? সবই জানাই, কিন্তু এখন তো আর ওই লেটারের ব্যাপারটা তো এখন খুব একটা আর নেই। আর না, এটা সবসময় আমি বলবো যে যেখানেই গেছি সবাই খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাকে, সেটা যেই কারণেই হোক। আমি খুবই গ্রেটফুল এবং ব্লেসড বলবো এই ব্যাপারে নিজেকে, যে আমাকে কখনো এমন কিছু
ফেস করতে হয়নি, যে আমি কোথাও গেছি এবং আমাকে নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড বা এমন কিছু। সবসময় এমন ব্যাপারটা ছিল যে না, আমি পছন্দের, ওই ইয়েটা ছিল। সব থেকে এখন মনে পড়ছে বা সব থেকে স্মরণীয় কি লেটার পেয়েছিলেন লেখার ক্ষেত্রে, এটা এখনো দাগ কেটে আছে? লেটার আমি ওভাবে নাম বলবো না কারোর, কিন্তু মানে হতেও পারে। না ওটা না, ওই ব্যাপারে যদি ভাইয়ার সাথে মানে সিনের সময় লেটারের না, আমরা একটা কোথাও একটা শ্যুট করছিলাম, তো আমরা ওই শুটিংয়ের মাঝখানে আমরা বসেছিলাম, তো তখন এমনি আমরা কথা বলতে বলতে ও দেখি পাশ থেকে ঘাস ছিঁড়ে ও কি জানি করছে। আচ্ছা ও কি করছে আমি খেয়াল করি, পায়েল বানিয়ে দিয়েছে না চুড়ি এরকম কিছু? ও আংটি বানিয়ে দিয়েছিল। তো বানিয়ে তারপর আমাকে কিছুক্ষণ পরে ইমপ্রেস করছিল। না, ব্যাপারটা হয়েছে কি, ক্যারেক্টারের মধ্যে থাকা হয়তো। হ্যাঁ, আমাদের শুটে যাওয়ার পর আমি ওকে যেভাবে দেখেছি, আমাদের টিমের সবাই, ও সবার সাথে এমনভাবে মিশছে, কেউ ওকে ইগনোর করবে এই ব্যাপারটা ভাবাই যাচ্ছে না। আচ্ছা, ও সবার সাথে সবাইকে আপন করে নিচ্ছে, আমি এটা খেয়াল করেছি। এবং আমাদের প্রত্যেকটা মেম্বারকে এমনও হয়েছে যে আমরা শ্যুট করছি, ও হয়তো ডাকবাংলোতে ছিল, আমরা এসে দেখেছি ও খায়নি, আমাদের জন্য বসে আছে। মানে এইটা ভাবাই যাচ্ছে না, আমরা শুটিং এ যে যেভাবে পারো খেয়ে নাও এরকম হয়, কিন্তু ও খাচ্ছে না। মানে এইরকম জায়গায় ও যেভাবে বললো যে ও যেখানেই যাক সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এটা ওর নিজের গুণ। আসলে ও ওই জায়গাটা তৈরি করে নিতে পারে। আমি এই ব্যাপারে ওর মাকেও বলেছি, আপনি মনে হয় যে খুব ভালো মা, কিংবা আপনি প্যারেন্টিং খুব ভালো পারেন। আমি ওর মাকে বলেছিলাম যে আমার যদি কখনো সন্তান হয় আমি আপনার কাছ থেকে প্যারেন্টিং শিখবো। তারপরে বোঝা যাচ্ছে ফ্যামিলিগতভাবে এগোচ্ছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে দুইটা বিষয় জানতে চাইবো। প্রথমত, যেহেতু এটা বন্ধুত্বের গল্প, বন্ধুত্ব নিয়ে আপনাদের ভাবনাটা কি? বন্ধুত্ব বলতে আপনি কি বোঝেন আসলে, এক কথায় যদি আমরা একটু ছোট করে জানতেই চাই। বন্ধুত্ব হচ্ছে কিছু অনুভূতির সমষ্টি যেটা জীবনে কখনো মুছে যায় না। বন্ধুত্ব মানে পাশে আছি, আমার কাছে মনে হয় যে বন্ধুত্ব কখনো মুছে যায় না। সেটা আমার কোনো বন্ধুর সাথে হয়তো 10 বছর ধরে কোনো সম্পর্ক নাই, কিন্তু ও আমার পাশে আছে, আমি জানি। বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। একটা অনুভূতি, বন্ধুত্ব একটা ফর্ম অফ মেমোরি ক্রিয়েশনের একটা জায়গা। আর চলার পথে ভালো লাগার যে ব্যাপারটা, আমাদের জীবনের যে ভালো অনুভূতিগুলো, ওটার একটা মূল সূত্র। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করব, তার আগে আপনাদের কাছ সবার কাছ থেকেই রংপুরের ভাষায় কিছু শুনতে চাই, সঙ্গে দর্শকদের কাছ থেকেও সেই যেহেতু আমরা সবাই ভাষাটা রংপুরের নিজেদের ছবি সবকিছু মিলিয়ে একটা জায়গা ক্রিয়েট করছি এবং রংপুরকে প্রেজেন্ট করছে, বলবো যে সব মিলিয়ে যে দর্শকদের সিনেমাটা দেখার বিষয়, যদি রংপুরের ভাষায় আমরা আমন্ত্রণই দিতে বলি, সেটা এক এক করে আমি এই আমন্ত্রণের আগে আমন্ত্রণটা দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব পার্সোনালি টু বয়েজ ফ্রম দ্যাট এরিয়া। আমি যেটা আমরা এখনো পর্যন্ত লাইমলাইটে নিয়ে আসিনি, আমরা ভেবেছি মানুষ গ্র্যাজুয়ালি জানুক। আলটিমেট বাংলাদেশে বৃহত্তর রাজবংশী ভাষায় যারা যে জনগোষ্ঠী কথা বলে, যে জনগোষ্ঠীর সাথে হচ্ছে খুব বেশি যুক্ত ভাষাটা, উড়াল হচ্ছে এমন একটি ছবি, এই ভাষায় যারা কথা বলে, বিশেষ করে বৃহত্তর রংপুরের, তাদের সবার জীবনের গল্পের ছবি হচ্ছে উড়াল। ঢাকায় যারা আছেন, যারা উত্তরবঙ্গের সম্মানিত মানুষ যারা ঢাকায় আছেন, ছাত্র হোক পেশাজীবী হোক, তারা উড়াল দেখেন, কারণ এটা আপনাদের জীবন থেকে তুলে আনা কিছু দৃশ্যের সমষ্টি। তো আপনাদের এলাকার, আপনাদের নির্মাতা, আপনাদের অভিনেতা, ওরা আপনাদেরকে আপনাদের ভাষায় আমন্ত্রণ জানাবে, এটা এখন তাদের কাছে। জয়েদ ভাই যদি একটু। আচ্ছা বাহে, তোমার এলাকার ছবি চলছে হলত, তো রাইসো ছবি দেখো, তোমাকে নিজেরই দেখতে পাবেন। সো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি বলতে চাইছি, যে আপনাদের নিজেদের ছবি সিনেমা হলে চলছে, আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। থ্যাংক ইউ। চলবে কি এলাকা কি না কি হয়ে যায়, সিনেমাটা তো সকালে, তারপরে যারা রংপুর বাড়ি, রংপুর এই অঞ্চলে রাজবংশী ভাষা তোমরা যারা জানেন, তোমরা আসিয়ে দেখো যে তোমার ভাষার সিনেমা হয়েছে, তোমার ভালো লাগবে। আসিয়া তোমার নিজের জীবনের সাথে মিলিয়ে নাও,
দেখি যান, ভালো লাগবে আশা করি। কাব্যর কাছে যদি একটু জানতে চাই। আমি যেহেতু এই সুন্দর ভাষা আমার খুব একটা ব্যবহার করার সুযোগ ছিল না, তো আমি আমার ভাষাই বলি। সবাই দেখবেন, এটা তো আছে, এটা আমরা সবাই অনুরোধ করছি এবং বলেছিও। আর দেখার পরে যাতে আমরা শিখতে পারি, আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো এবং কেমন লাগছে। আর আশা করছি, বিশ্বাস আছে যে সবার ভালো লাগবে। সবাই একটা এক্সপিরিয়েন্স নিয়ে, একটা অনুভূতি নিয়ে হল থেকে বাইরে যাবেন। সবার সাথে আশা করছি দেখা হবে স্ক্রিনে। দর্শক, গল্প করতে করতে কখন যে সময়টা শেষ হয়ে গেল একেবারে বুঝতেই পারিনি। উড়ালের সঙ্গে ছিলাম, একদম মিশেই গিয়েছিলাম বলা যায় যে গল্পের সঙ্গে। সো এখানে শেষ করতে হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিউজ 24-এর সঙ্গে। চেষ্টা করব আপনাদের কণ্ঠে উড়ালের গান দিয়ে। আচ্ছা, উড়ালের টাইটেল ট্র্যাক আমরা গাইছি, মানে ওই টাইটেল ট্র্যাকের সঙ্গীত আয়োজন করেছেন খোয়াম শানু সন্ধি, কথা এবং সুর করেছেন শরীফ সিরাজ নিজে, দুর্দান্ত। আর গিয়েছেন মার্ক রাতুল সিনহা। তো আপনারা মাইন্ড করেন না, আমরা জাস্ট চেষ্টা করছি। রাতুল আর সন্দীপ ভাই, Please. উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়ার দল, দর দাম দূরে থাক, উড়ে উড়ে চল। উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়ার দল, দর দাম দূরে থাক, উড়ে উড়ে চল। মন ভুলে কোন ভুলে হচ্ছ আড়াল, মন গেলে পাবে কি মনেরই নাগাল, আসমানে দেবে কি উড়াল, উড়াল উড়াল, উড়াল উড়াল।